ওয়েলকাম টু মাই চ্যানেল গাইড টু এডুকেশন। মাই নেম ইজ সুমন সামন্ত। তো দেখো, আজকের আমাদের আলোচনার বিষয় তোমরা পিপিটির মাধ্যমে ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ। চ্যানেলটি আমার সম্পূর্ণরূপে এডুকেশন সাবজেক্ট এবং এডুকেশনাল ইনফরমেশন দিয়ে থাকি। তো আজকের ভিডিও হচ্ছে আমাদের মেন এডুকেশন সাবজেক্টের উপরে এসএলএসটি, এসএসসি, এমএসসি, নেট সেটের ক্ষেত্রে আমাদের লেগে থাকে এই আমাদের ভিডিওটি আমাদের কাজে লাগবে। তো দেখো, আজকে আমাদের বিশেষত ভিডিওটি হচ্ছে আমাদের যে এমএসসি অর্থাৎ মাদ্রাস সার্ভিস কমিশন বা এসএসসি যদি আমরা সিলেবাস ফলো করি তাহলে আমরা দেখতে পাবো যে ইউনিট 8 অর্থাৎ অষ্টম অধ্যায়ে যে বিষয়টির উপরে আমাদেরকে চর্চা করতে হবে বা স্টাডি করতে হচ্ছে সেটি হচ্ছে মেন্টাল হাইজিন অর্থাৎ মানসিক স্বাস্থ্য বিজ্ঞান। তো এই ইউনিট থেকে বা এই অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ এখানে 22টি প্রশ্ন রেখেছি। তার মধ্য থেকে আমি এটা বলতে পারি যে এখানে 22টি প্রশ্ন রেখেছি, কিন্তু আরও রিলেটেড প্রশ্ন অনেকগুলি প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করব। আর যারা নতুন এই ভিডিওতে এসেছে তাদের জন্য বলে দিই যে এই ইউনিটের উপরে আমার এটাই হচ্ছে পঞ্চম থেকে ষষ্ঠ, মানে 6 থেকে 7টি ভিডিও হচ্ছে এই ইউনিটের উপরে। তোমরা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে নেবে। অলরেডি আমার এই ইউনিট অনুযায়ী প্রায় অনেকগুলি ভিডিও আপলোড হয়ে গিয়েছে এসএলএসটির উপরে, প্রায় 50টিরও বেশি ভিডিও আপলোড আছে, তোমরা দেখে নিতে পারো। তো একেবারে আর কথা বাড়াবো না, আমরা একেবারে এক এক করে আলোচনা করে নেব। আমরা ফার্স্ট প্রশ্ন দেখে নেব। আমি আবারও বলছি এখানে 22টি প্রশ্ন আমি রেখেছি, কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি অনেক বেশি আমি রিলেটেড প্রশ্ন এখানে তোমাদের সামনে আলোচনা করে নেব। তো একেবারে আর কথা বাড়াবো না, একবারে অ্যাটেনশন সহকারে ইন্টারেস্ট মোটিভেশন সব ফুল করে আমরা আলোচনা শুরু করছি। দেখো, ফার্স্ট প্রশ্ন, ভারতবর্ষে 16 বছরের নিচে যে সমস্ত শিশু কিশোরেরা অসামাজিক আচরণ করে থাকে আইনের ভাষায় তাকে বলা হয়, মানে কি বলা হয়? আবারও প্রশ্নটি পড়ছি, ভারতবর্ষে 16 বছরের নিচে যে সমস্ত শিশু কিশোরেরা অসামাজিক আচরণ করে থাকে তাকে আইনের ভাষায় কি বলা হয়? মেজর সোশ্যাল প্রবলেম, বি হচ্ছে মাইনর সোশ্যাল প্রবলেম, সি এ মাইনর উইথ মেজর সোশ্যাল প্রবলেম, সি হচ্ছে ডেলিকুয়েন্সি। তো দেখো, অনেকের কাছে যাদের গভীরভাবে স্টাডি করেছে ভীষণভাবে তাদের কাছে হয়তো সহজেই মনে হচ্ছে শেষ মুহূর্তে অনেকটাই প্রিপারেশন তো আছে অনেকেরই। আমি দেখতে পাচ্ছি আমার যে গাইড টু এডুকেশন চ্যানেলে যে গ্রুপ আছে সেখানে দেখতেই পাচ্ছি তোমাদের বিভিন্ন জন বিভিন্নভাবে চর্চা করছো বা তোমাদের উৎসাহ খুব ভালো লাগছে আমাকে। তো দেখো, তবুও অনেক অনেক প্রশ্ন শেষ মুহূর্তে যেন মনে হচ্ছে নতুন। তো একেবারেই দেখে নেব আমরা, এর উত্তর হবে আমাদের মাইনর উইথ মেজর সোশ্যাল প্রবলেম। তাহলে একের অ্যান্সার হচ্ছে মাইনর উইথ মেজর সোশ্যাল প্রবলেম। দুইয়ের প্রশ্ন আমরা দেখে নেব। দুইয়ের প্রশ্নে বলা আছে কোন তারিখকে দ্রব্য অপব্যবহার বা অবৈধ মাদক দ্রব্য পাচারের বিরুদ্ধে দিবস হিসাবে গণ্য করা হয়। মানে সোজা কথায় আমরা বলতে গেলে এটা বুঝবো যে কোন দিনটাকে, কোন তারিখটাকে এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে কিভাবে না দ্রব্য অপব্যবহার, যেটা ড্রাগ অ্যাবিউজ বলা হয়, দ্রব্য অপব্যবহার বা অবৈধ মাদক দ্রব্য পাচারের বিরোধী দিবস, বিরুদ্ধে যে বিরোধী দিবস সেটি কত তারিখ? 5ই জুন, 26শে জুন, 27শে নভেম্বর, 14ই জানুয়ারি। সেটি মনে রাখবে অপশন বি, 26শে জুনকে বলা হয়ে থাকে। আমরা নেক্সট স্লাইডে চলে যাব, এখানে দেখে নেব 3এর প্রশ্ন দেখে নেব। তো 3এর প্রশ্ন বলছে যে সময় সব সময় অন্যকে অবিশ্বাস এবং সন্দেহ কোন ধরনের ব্যক্তিত্বের বিশৃঙ্খলার মধ্যে পড়ে? তার আগেই আমরা বলে দিই যে আমাদের যে ইউনিট 8-এ আমরা দেখতে পাবো যে মেন্টাল হেলথ হাইজিনের আলোচনা বা অ্যাডজাস্টমেন্টের যে জায়গাগুলো আলোচনা আছে সেখানে আমরা দেখতে পাবো যে কিছু ব্যাধি আছে, যার মধ্যে একটি ব্যাধি হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। তো পার্সোনালিটি ডিসঅর্ডারের অনেক শ্রেণী বিভাগ আছে, তার মধ্যে এখানে শ্রেণী বিভাগ থেকে আমি কয়েকটি প্রশ্ন তুলেছি। যেমন ধরো 3এর প্রশ্নটি বলা হচ্ছে না সবসময় অন্যকে একটা অবিশ্বাস করবে এবং সন্দেহ, অবিশ্বাস এবং সন্দেহ কোন ধরনের ব্যক্তিত্বের বিশৃঙ্খলার মধ্যে পড়ে? মানে ধরো আমি কোনো, সেটা সন্দেহের বিষয়ই নয় অথচ আমি সন্দেহ করছি, বা অবিশ্বাসের বিষয় নয় অবিশ্বাস করছি, মানে এইরকম এক ধরনের মানুষ থাকে এক শ্রেণীর যারা এইরকমই করে, যে সবসময় অবিশ্বাস করবে এবং সন্দেহ করবে। যেমন একটা এক্সাম্পল হিসেবে, যেমন ধরো ভোরবেলা একটা পাশের বাড়ির ভোরবেলা কুকুর ঘেউ ঘেউ করছে, তার সন্দেহ হচ্ছে, সে অবিশ্বাস করছে মনে হয় আমাকে বিরক্তি করার জন্য ওই কুকুরটি বা ওই বাড়ির কেউ আমাকে এইভাবে আমাকে বিরক্ত করাচ্ছে, মানে সেটা কারণই নয়, সেটা অবিশ্বাস করবে, এই রকম বিষয়। তো
তো এই রকম বিষয় মনে রাখবে, যদি অবিশ্বাস সন্দেহ এই কথাটা আসলে যদি মাথায় আসে তখন জানবে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, না সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, না অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, না নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এটি মনে রাখবে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে পড়বে। তাহলে কোন বিষয়টি মনে রাখার কথা আমি বললাম, যে যখনই আমরা দেখব যে সন্দেহ এবং অবিশ্বাস কথাটা শুনবো তখন প্যারানয়েড কথাটি মনে রাখবে। নেক্সট হচ্ছে 4 প্রশ্ন আমরা দেখে নেব। 4 প্রশ্ন হচ্ছে সামাজিক সম্পর্ক থেকে দূরে সরে থাকা, পারস্পরিক মেলামেশায় সীমাবদ্ধতা কোন ধরনের ব্যক্তিত্বের বিশৃঙ্খলার মধ্যে পড়ে। দেখো এখানে আমি দুটো উদাহরণ দিয়েছি, কিন্তু বিষয়টা কিরকম বোঝাচ্ছে না, এমন এক শ্রেণীর ব্যক্তিত্ব থাকে বা মানুষ থাকে যারা কি করবে, সমাজে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবে, মানে সবার সঙ্গে মিশতে চাইবে না, সামাজিক সম্পর্ক থেকে দূরে দূরে থাকবে, পারস্পরিক কারোর সঙ্গে মেলামেশা করতে পছন্দ করে না। এই ধরনের ব্যক্তিত্বকে কি বলবে? এই ধরনের ব্যক্তিদেরকে আমি একবারে আর অপশন বলছি না, ডাইরেক্ট বলবে সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। কি বলবে? সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। তার মানে বিষয়টা কি দাঁড়ালো না, যারা সামাজিক সম্পর্ক থেকে দূরে দূরে সরে থাকে তাদের এবং মেলামেশা পছন্দ করে না, তাদেরকে হচ্ছে সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। 5 প্রশ্ন কি বলছে দেখো। 5 প্রশ্ন বলছে অন্যের প্রতি অশ্রদ্ধা এবং তার অবস্থানকে অমান্য করা কোন ধরনের ব্যক্তিত্বের বিশৃঙ্খলার মধ্যে পড়ে। কি বলছে দেখো, আমি নিজেই শ্রেষ্ঠ, আমি নিজেই বড়, আমি আমার অবস্থানটাকে বড় মনে করি, অন্যের প্রতি আমি শ্রদ্ধা করব না, তাকে কোনোভাবে ছোট করার চেষ্টা বা তার অবস্থানকে অমান্য করা, মানে সে যে একজন তার অবস্থান, তার কাজের জায়গা সে যে কষ্ট করেই হোক বা যেভাবেও তার জায়গাটা মানে স্থির করেছে, তার অবস্থানটাকে আমি মানবো না, তাকে কোনোভাবে ছোট করাই হচ্ছে আমার টার্গেট, বা সামাজিক আইন কাইন নিয়মগুলোকে ভঙ্গ করা। এই রকম এক শ্রেণীর মানুষ থাকে, তখন তাদেরকে আমরা কোন ধরনের পার্সোনালিটির আন্ডারে ফেলবো? তখন সেটি মনে রাখবে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। কি বললাম? অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে সেটি পড়ছে, অপশন সি। আমরা 6 প্রশ্ন দেখে নেব। 6 প্রশ্ন হচ্ছে হাব ভাব চাল চলনে জাঁক জমক থাকবে এবং অন্যের কাছে সর্বদা শ্রদ্ধা পাওয়ার আশঙ্কা করবে, নিজেকে অন্যের জায়গায় ফেলে পরিস্থিতি বোঝার অভাব কোন ধরনের ব্যক্তিত্বের বিশৃঙ্খলা। আবার বিষয়টা বোঝার চেষ্টা করো। হাব ভাব মানে কি, তার আচার আচরণ চাল চলনে একটা জাঁক জমক, সবসময় একটা মানে একটা যেমন জাঁক জমক পূর্ণ অবস্থা, এবং অন্যের প্রতি শ্রদ্ধা, সর্বদা শ্রদ্ধা পাওয়ার আশঙ্কা, মানে আমাকে সবাই রেসপেক্ট করুক, আমাকে সবাই মান্য করুক, মানে সেই কাজ করুক নাই করুক, সেই মানে সম্মান পাওয়ার জায়গাটা সে তৈরি করুক নাই করুক, কিন্তু সে মনে মনে ভাববে আমাকে সবাই শ্রদ্ধা করুক, সম্মান করুক, এই আশঙ্কা। এবং নিজেকে অন্যের জায়গায় ফেলে সে বোঝার চেষ্টা করবে না, অন্যের পরিস্থিতিতে বোঝার চেষ্টা করবে না। এই ধরনের ব্যক্তিত্ব যদি হয় তাহলে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে এইভাবে বোঝাচ্ছে। তো এই জায়গাগুলো আমাদেরকে একটু বুঝতে হবে, যে সন্দেহ অবিশ্বাস হলে আমরা বলছি প্যারানয়েড, সামাজিক সম্পর্ক থেকে এড়িয়ে চলাকে বলছে সিজয়েড, অন্যের প্রতি মানে অশ্রদ্ধা বা কোনো নিয়ম আইন ভঙ্গ করা হচ্ছে অ্যান্টি সোশ্যাল, আর এই জাঁক জমক এই যে বিষয়টা, এই যে আমি 6 প্রশ্নটি বলছি, এই ক্ষেত্রে আমরা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। আমরা নেক্সট এতে চলে যাব। অনেকেই আমাকে ফোন করেছিল এবং আমাকে মেসেজ করেছে যে একটি 90 নাম্বারের, তো আমি চেষ্টা করব এই ভিডিওর পরবর্তী ভিডিওতে একটি বা দুটি মক টেস্ট রাখার, যেখানে সমস্ত ইউনিট থেকে আমি প্রশ্নগুলি তুলে ধরব। তো 7 প্রশ্ন আমরা দেখে নেব। 7 প্রশ্ন বলছে আচরণবাদী মনোচিকিৎসার ব্যবহার শুরু হয় কোন মনোবিদের সময়কাল থেকে। খেয়াল করো, এখানে বলেছে আচরণবাদী মনোচিকিৎসা, আমি যে সালটা উল্লেখ করে দিয়েছি, সালটা উল্লেখ করেছি মানে একটা প্রশ্ন আলোচনা হয়ে গেল। কি আলোচনা হয়ে গেল? আচরণবাদী মনোচিকিৎসা পদ্ধতির ব্যবহার শুরু হয়েছে কত সাল থেকে, মানে এসেছে কথাটা 1950 সাল, কিন্তু কোন মনোবিদের সময়কাল থেকে এটা শুরু হয়েছিল সেটা হচ্ছে লাজারুস, বি হচ্ছে ওয়াটসন রাইনার, সি হচ্ছে আলবার্ট, ডি হচ্ছে কার্ল রোজার্স, আলবার্ট, ওয়াটসন রাইনার আর লাজারুস। তো মনে রাখবে এটি হচ্ছে শুরু হয়েছিল ওয়াটসন এবং রাইনার। এক্ষেত্রে কিছু জন একটু ভুল করতে পারে, যেটা হচ্ছে আচরণবাদী মনোচিকিৎসা যেটাকে বলা হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি, এটি প্রথম কিন্তু লাজারুস 1950 সালে কথাটি ব্যবহার করেছিলেন। কি বললাম? আচরণবাদী মনোচিকিৎসা এটাকে বলছে বিহেভিয়ারাল থেরাপি, সেটা 1950 সালে লাজারুস, তাই লাজারুসও অনেকেই দাগ দিতে পারে, কিন্তু বলছে শুরু হয়েছিল কোন মনোবিদদের সময়কাল থেকে, সেটা হচ্ছে ওয়াটসন এবং রাইনার। আমরা 8 প্রশ্ন দেখে নেব। 8 প্রশ্ন বলছে সাইকোড্রামা চিকিৎসা পদ্ধতির প্রবর্তক কে? রসার তো কালিচ্ছাপের অভিজ্ঞতা, তাহলে এ হচ্ছে না। ফ্রয়েড, জে এল মরেনো আর সি হচ্ছে কার্ল রোজার্স। তো দেখো এখানে মনে রাখবে যে সাইকোড্রামা
এই জায়গাতেও এক দুজন কিছু সংখ্যক একটা ভুল করতে পারে, সেটা হচ্ছে সাইকো ড্রামা না ভেবে হয়তো মনে করবে সাইকো অ্যানালাইসিস। তাহলে সাইকো অ্যানালাইসিস হলেই তখন সে দাগ দিয়ে দিবে ফ্রয়েডে, কিন্তু না, সাইকো ড্রামা চিকিৎসা পদ্ধতি বলেছে। তাহলে সাইকো ড্রামা চিকিৎসা পদ্ধতির কিন্তু প্রবর্তক হলেন জে.এল. মরেনো। মনে রাখবে, সাইকো ড্রামা চিকিৎসা পদ্ধতির সাইকো ড্রামা কথাটা বলেছে, আর সাইকো অ্যানালাইসিস হলে সেটা হবে ফ্রয়েড। রসা তো কালির ছাপের অপেক্ষা, আর কার্ল রজার্স হিউম্যানিস্টিক থেরাপি, যেনাকে প্রত্যক্ষ পরামর্শদানের প্রবক্তা বলা হয়, ক্লায়েন্ট সেন্ট্রিক যে তত্ত্বের বা যে থিওরি তার প্রবর্তক বলা হয় কার্ল রজার্সকে। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাব, 9 প্রশ্ন দেখে নেব। 9 প্রশ্ন কি বলছে? রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া 1986 সালটা উল্লেখ করে দিয়েছি। 1986 সালে এই একটি সংস্থা গড়ে ওঠে, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। RCI শর্টে বলছে অ্যাক্ট 34 নামে কত সালে বৈধতা পায়? রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছে 1986, কিন্তু RCI যেটাকেই বলছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট 34, দুঃখিত তখন থেকে ইয়ে হচ্ছিল, সরি। তো RCI অ্যাক্ট 34 নামে কত সালে বৈধতা পায়? মানে এই অ্যাক্ট 34 কত সালে বৈধতা পায়? সরি, 1987, 1990, 1992, 1995। তো এটি মনে রাখবে 1992। তাহলে RCI প্রতিষ্ঠিত হচ্ছে কত? 1986, আর অ্যাক্ট 34 নামে বৈধতা পায় 1992। নেক্সট আমরা 10 প্রশ্ন দেখে নেব। 10 প্রশ্ন বলছে শিশুর মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবহৃত প্রকল্পটি আমেরিকায় কি নামে পরিচিত? শিশুর মানসিক স্বাস্থ্যকে স্ট্রং বা ডেভেলপমেন্ট করার জন্য আমেরিকায় একটি পদ্ধতি ব্যবহার করা হয়, স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবহৃত একটি প্রকল্প আছে, সেই প্রকল্পটির নাম কি? রিল্যাক্সেশন প্রজেক্ট, মেন্টাল এক্সারসাইজ প্রজেক্ট, সি হচ্ছে তুলসা প্রজেক্ট, ডি হচ্ছে রিকভারি প্রজেক্ট। তো মনে রাখবে এটি থেকে বলা হয় তুলসা প্রজেক্ট। আমেরিকায় এটিকে বলা হয় তুলসা প্রজেক্ট, যেখানে মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য একটি প্রজেক্ট। 11 প্রশ্ন আমরা দেখে নেব। 11 প্রশ্ন বলছে সর্বপ্রথম মানসিক স্বাস্থ্য বিজ্ঞান সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে? এখানে দেখো আমরা দুটো প্রশ্নের অ্যান্সার জানাবো। সর্বপ্রথম মানসিক স্বাস্থ্যের সমিতি প্রতিষ্ঠাতার নাম আমি উল্লেখ করে দিচ্ছি, ডব্লিউ ভিয়ার্স। কত সালে? সালটা মনে রাখবে কত? 1905, 8, 13, 17 সালটা হচ্ছে কত না 1908। 1905-এ কি হয়েছিল? জাতীয় শিক্ষা আন্দোলন শুরু হয়েছিল। 13-তে কি হয়েছিল? নোবেল পুরস্কার মনে হয় শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের। 17-তে কি মনে করতে পারি? 17-তে স্যাডলার কমিশন, 17-19। আচ্ছা, একটু সালগুলো মনে দেখলাম একটু রিলেটেড আছে তাই আলোচনা করে দিলাম। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? 11 যে প্রশ্ন, সর্বপ্রথম মানসিক স্বাস্থ্যের সমিতি প্রতিষ্ঠিত হয় 1908। কে প্রতিষ্ঠা করেছিল? ডব্লিউ ভিয়ার্স। 12 প্রশ্ন আমরা দেখলাম। 12 হচ্ছে নিচের কোনটি সংগতি বিধানের প্রত্যক্ষ কৌশলের মধ্যে পড়ে না? দেখো এই যে জায়গায় আমরা সিলেবাসে খেয়াল করবো যে অ্যাডজাস্টমেন্ট, টেকনিক অফ অ্যাডজাস্টমেন্ট। তো টেকনিক অফ অ্যাডজাস্টমেন্টের দুটো প্রসেস আছে, এক ডাইরেক্ট অ্যান্ড একটা নন ডাইরেক্ট, তো বা ইনডাইরেক্ট যেটা বলা হচ্ছে। তো যে প্রত্যক্ষ কৌশল, পরোক্ষ কৌশল, প্রত্যক্ষ কৌশলে কতগুলো পদ্ধতি আছে, পরোক্ষ কৌশলে কতগুলো পদ্ধতি আছে। তো নিচে যে 4টি অপশন আছে তার মধ্যে কোনটি প্রত্যক্ষ কৌশলের মধ্যে পড়ে না? অপশনে উন্নত মানের প্রচেষ্টা, বি এ সহানুভূতিশীলতা, সি এ মানিয়ে নেওয়া, ডি এ আত্মসমর্পণ করা। দেখো প্রত্যক্ষ কৌশল মেনলি আমাদের হচ্ছে কিন্তু 4টে, তার মধ্যে কোনটা পড়ছে না এখানে? উন্নত প্রচেষ্টা সঙ্গতি বিধানের প্রত্যক্ষ কৌশল, মানিয়ে নেওয়া প্রত্যক্ষ কৌশল, যখন পারবো না তখন আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ প্রত্যক্ষ কৌশল। যেটা নয় সেটা সহানুভূতিশীলতা, এটা পরোক্ষ কৌশলের আন্ডারে পড়ছে সহানুভূতিশীলতা। নেক্সট আমরা চলে যাব স্লাইডে। 13 প্রশ্ন আমরা দেখব। 13 প্রশ্ন বলছে একটি খ্যাতিমান স্কুলের ছাত্র হিসাবে গর্ববোধ করা কোন ধরনের প্রতিরক্ষণ কৌশলের মধ্যে পড়ে? দেখো একটা স্কুল যেখানে, আচ্ছা পরে এক্সপ্লেন করছি, আবার প্রশ্নটা একটু বলে দিই। একটি খ্যাতিমান স্কুলের ছাত্র হিসেবে গর্ববোধ করা কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল? আবারও আমি বলছি প্রতিরক্ষণ কৌশলই হচ্ছে সঙ্গতি বিধানের পরোক্ষ কৌশল। এই প্রতিরক্ষণ কৌশলে কি করে না, যখন প্রাণী অ্যাডজাস্টমেন্ট করছে তখন ক্ষণস্থায়ী রূপে, যে পরে যা হবে দেখা যাবে, এখন পরিস্থিতিটাকে সামাল দিয়ে দিই, পার্মানেন্টলি অ্যাডজাস্টমেন্ট করা প্রত্যক্ষ কৌশল।
আর ক্ষণস্থায়ী রূপে পরিবেশটাকে সামাল দেওয়া বা সেই মুহূর্তে মেনে নেওয়া সেটা প্রতিরক্ষণ কৌশল বা পরোক্ষ কৌশল। তো এই যে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশলের মধ্যে পড়ছে, যে একটি খ্যাতিমান স্কুলের ছাত্র হিসাবে আমি গর্ব অনুভব করছি। প্রত্যাবৃত্তি, পরিপূরকতা, ওটা কথা হবে সরি, আর সি হচ্ছে অভেদীকরণ, ডি হচ্ছে অপব্যাখ্যান। তো একটা বিষয় খেয়াল করো, যে আমি একটা নামকরা স্কুল বা কলেজ থেকে কেউ একজন মানে বেরিয়ে এসেছে, কিন্তু সে কিছু করতে পারেনি। কিন্তু দেখা গেল যে যখন সেই স্কুলের কোনো খবরের কাগজে বেরোচ্ছে বা কোথাও বেরোচ্ছে, সে বলছে আমি এই স্কুলের ছাত্র বা আমি এখানে পড়েছিলাম, এই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, এই জেনারেল কলেজ থেকে বা এই ব্যক্তি থেকে। তো এটা হচ্ছে অভেদীকরণ, মানে আমি সেখান থেকে সরালাম, মানে তার সঙ্গে যুক্ত রাখলাম অভেদীকরণ। এটা কোন ধরনের কৌশল? অভেদীকরণ। মানে সে কিছু সেই স্কুল থেকে পড়ে করতে পারেনি, কিন্তু সে অনুভব করছে যে এই স্কুলের আমি ছাত্র ছিলাম, তার মানে আমি খুব ভালো। তো 14 প্রশ্ন আমরা দেখে নেব। 14 প্রশ্ন বলছে অতীতের কোন সুখভোগের কথা মনে করে তৃপ্তি লাভ করে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশলের মধ্যে পড়ে? অতীতে কি কোনো কিছু ভালো ঘটনা, ভালো কিছু মনে করে একটা সুখভোগ মানে মনে মনে তৃপ্তি লাভ করে, এটি কোন ধরনের প্রতিরক্ষণ কৌশলের মধ্যে পড়ে? প্রত্যাবৃত্তি, পরিপূরকতা, অভেদীকরণ, অপব্যাখ্যান। তো মনে রাখবে এটি হচ্ছে প্রত্যাবৃত্তি। প্রত্যাবৃত্তি কথার অর্থ কি? অতীতে ফিরে যাওয়া বা পুরোনো দিনের স্মৃতি মনে করে লাভ করা। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে যেমন ধরো একটি বাড়িতে একটি বড় শিশু, একটি ছোট শিশু আছে। একটি সদ্যজাত শিশু যখন বড় হয় আস্তে আস্তে, তাকে তার পরিবারের মা বাবা বেশি একটু যত্ন নেয়, সেটা স্বাভাবিক বিষয়, বড় হয়ে গেছে তার তুলনায় ছোট যত্ন নেবে। তখন বড় শিশুটি ভাবে আমি যদি ছোট হতাম এখন, বা আমি যদি বোনের মতো আচরণ করি বা ছোট ভাইয়ের মতো আচরণ করি, তাহলে আমাকে মনে হয় মা বাবা ভালোবাসবে। আর মানে অতীতের কোনো কিছু ঘটনা বা কোনো আচরণ করে সুখভোগ তৃপ্তি লাভ করা হচ্ছে প্রত্যাবৃত্তি। আর পরিপূরকতা কথার অর্থ কি? পরিপূরকতা একটা মানে আমার দ্বারা হতে পারে প্রতিরক্ষণ কৌশল। পরিপূরকতা মানে আমি একদিকে পারলাম না, আমি পড়াশোনায় ভালো নয়, কিন্তু আমি গান গেয়ে সেই জায়গাটা পূরণ করলাম, বা কোনো একটা মানে আমি একটা দিকে পারিনি কিন্তু অন্যদিকে সেই ঘাটতি পূরণ করছি। আর অপব্যাখ্যান মানে অন্য রূপে ব্যাখ্যা করা, যে পরীক্ষায় যখন আমি নাম্বার কম পেলাম তাহলে টিউশন টিচারের দোষ দিলাম, বা প্রশ্ন জটিল হয়েছিল, মানে এইরকম ভাবে অপব্যাখ্যান। তো অনেকগুলো বিষয় আছে, এখানে এত ডিটেলস আলোচনা করতে পারলাম না, দুঃখিত। তো 15 প্রশ্ন আমরা দেখে নেব। 15 হচ্ছে শিশু যখন চোষণ এবং স্তন্যপানের মাধ্যমে যৌন সুখ অনুভব করে, তা ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী লিবিডোর কোন স্তরের মধ্যে পড়ে? প্রশ্নটা কি বলা হচ্ছে? শিশু যখন চোষণ মানে চোষণের মাধ্যমে, অর্থাৎ যে বিষয়টিকে বোঝাতে চাওয়া হচ্ছে স্তনপানের মাধ্যমে যৌন সুখ অনুভব করে, সেটা ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী লিবিডোর কোন স্তরের মধ্যে পড়ে? মৌখিক রতি স্তর, পায়ুরতি স্তর, আত্মরতি স্তর, না ইডিওপাস স্তর? ইডিওপাস যে স্তরটি যে বলা হচ্ছে, এটা পরে একটু বলছি, আমি অপশনটা বলে নিই। তো এটি হচ্ছে মৌখিক রতি স্তর। মনে রাখবে শিশু যখন তার মায়ের হচ্ছে স্তনপানের মাধ্যমে যৌন সুখ অনুভব করে, তখন সেটি হচ্ছে নিজের অজান্তেই সেটি হচ্ছে মৌখিক রতি স্তরের মধ্যে পড়ছে। 16 প্রশ্ন আমরা দেখে নেব। 16 বলছে শিশু যখন মলমূত্র ত্যাগের মাধ্যমে যৌন সুখ অনুভব করে, তখন ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী কোন স্তরে পড়ে? শিশু যখন মল ত্যাগ করছে, মূত্র ত্যাগ করছে, তার মাধ্যমে সে নিজের অজান্তে একটা যৌন সুখ অনুভব করে, সেটা ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী কোন স্তরে পড়ছে? মৌখিক, পায়ু, আত্মরতি স্তর, না ইডিওপাস? সেটি হচ্ছে পায়ুরতি স্তর। দেখো আমি এখান থেকে একটা বিষয় বলছি, এখান থেকে সমস্ত স্তর থেকে আমি প্রশ্ন তুলে দিইনি, কিন্তু তোমাদেরকে একটা জিনিস ভাবতে হবে। যেমন ধরো আমি ব্যক্তিত্বের বিশৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু সব স্তর তুলতে পারিনি, তোমাদেরকে আমি 4টে দিয়েছি, বাকিগুলো তোমাদেরকে দেখতে হবে। এখানে সব স্তরের দেইনি, আমি 2টো স্তর দিয়েছি, বাকি স্তরগুলো তোমাদের কি বৈশিষ্ট্য আছে সেটা তোমাদেরকে একটু দেখে নিতে হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব 17 প্রশ্ন। 17 প্রশ্ন কি বলছে দেখো, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল সাইকোলজি। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল সাইকোলজি বইটির লেখক কে? বইটি তো লেখা হয়েছে, একটা সাল উল্লেখ করেই দিয়েছি, 1908 সালে বইটি লেখা হয়েছে, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল সাইকোলজি। কিন্তু কে? ফ্রয়েড, উইলিয়াম ম্যাকডুগাল, সি.এ. রিচার্ডসন, ডি হচ্ছে ডারউইন। তো মনে রাখবে এটি হচ্ছে উইলিয়াম ম্যাকডুগালের একটি লেখা বই, যেটি 1908 সালে প্রকাশ হয়, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল সাইকোলজি। ফ্রয়েডের তো মনসমীক্ষণ তত্ত্ব। আচ্ছা, নেক্সট 18 প্রশ্ন আমরা দেখে নেব। 18 প্রশ্ন বলছে যে আচরণ উদ্দেশ্যমূলক ভাবে অপার হয়ে গেছে, দুঃখিত, অপর এক ব্যক্তিকে আঘাত করে বা আঘাত করে, যে আঘাত বা আক্রান্ত হতে চাইনি। আবার প্রশ্নটা একটু মিনিংফুল হয় বোঝার চেষ্টা করো, যে কি বলতে চাইছে।
এটা বলতে চাইছে যে আচরণ উদ্দেশ্যমূলকভাবে, মানে নিজের উদ্দেশ্য আছে যে অপর কোনো ব্যক্তিকে আঘাত করছি আমি, এটা একটা উদ্দেশ্য, আমার উদ্দেশ্যটাই কি অপর কোনো ব্যক্তিকে আঘাত করা, যে আঘাত বা আহত হতে চাইনি। আক্রমণাত্মক মনোভাব সংক্রান্ত এই সংজ্ঞাটি কে দিয়েছেন, মানে আক্রমণাত্মক মনোভাবের একটা সংজ্ঞা, সেটা কি বলতে চাইছে না যে আচরণ উদ্দেশ্যমূলকভাবে কাউকে আঘাত করতে চাইছি কিন্তু সে আঘাত হতে চায় না, এটি কে বলেছেন? এটি হচ্ছে বলেছেন ফ্রয়েড, উইলিয়াম ম্যাকডুগাল, রিচার্ডসন না ডারউইন? সেটি হচ্ছেন রিচার্ডসন। তাহলে এই অপশনগুলো থেকে আমরা রিলেটেড প্রশ্ন কি দেখলাম? ফ্রয়েডের সাইকোডাইনামিক তত্ত্ব, মনসমীক্ষণ তত্ত্ব, উইলিয়াম ম্যাকডুগাল একটা বই দেখলাম, রিচার্ডসনের এই সংজ্ঞাটি দেখলাম, ডারউইনের কি দেখলাম? স্ট্রাগল ফর এক্সিস্টেন্সি, অস্তিত্বের জন্য সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম। আচ্ছা 19-এর প্রশ্ন আমরা দেখে নেব, আমরা প্রায় শেষের দিকে চলেই এসেছি। 19-এর প্রশ্ন দেখো কি বলছে। 19-এর প্রশ্ন বলছে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট কত সালে গৃহীত হয়? ন্যারোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট কত সালে গৃহীত হয়? 1968, 1978, 1985, 1992। তাহলে এটির অ্যান্সার হচ্ছে 1985 সাল, সি এর প্রশ্ন। দেখো যারা নতুন তাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে আমার এই এসএলএসটি রিলেটেড যে 10টি ইউনিট আছে সেখানে সর্বমোট প্রায় 50টিরও বেশি আমার ভিডিও আছে, যেখানে সমস্ত ইউনিট থেকে প্রায় 7টি 8টি করে ভিডিও হয়ে গিয়েছে। আমি সামনের ভিডিও একটি টেস্ট, মক টেস্ট হিসাবে 90 নাম্বারের প্রশ্ন রাখার চেষ্টা করব এবং তোমাদের সামনে আলোচনা করব। অবশ্যই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, আমি বলেই নিচ্ছি একটি লাইক করবে, আর অবশ্যই কমেন্ট সেকশনে ভালো লাগা খারাপ লাগাটা একটু আমাকে জানাবে, এটা আমাকে একটা তৃপ্তি দেয়। তো অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক করবে এবং একটু কমেন্ট সেকশনে জানাবে, একটু আমি চেয়ে নিলাম। তো কেউ আবার এটা মানে বিরক্ত হচ্ছে, আপনি আপনার কাজ করুন, এত কথা বলার দরকার নেই। তো দুঃখিত। 20 প্রশ্ন আমরা দেখে নেব। 20 প্রশ্ন হচ্ছে মানসিক বৈকল্যের নিদানমূলক এবং পরিসংখ্যানগত ম্যানুয়াল 1952, মানে সালটা উল্লেখ করে দিয়েছি, ম্যানুয়াল ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল যে 1, সেটা 1952 সালে হয়। কত পৃষ্ঠায় কত ধরনের বৈকল্যের তালিকা নিয়ে প্রকাশিত হয়? দেখো এটা এইখান থেকে কতগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা জানতে পারবে। 20 প্রশ্ন কি বলছে, যেটিকে মানসিক বৈকল্যের নিদানমূলক পরিসংখ্যানগত ম্যানুয়াল বলছে, সেটাকে ইংলিশে বলছে DSM 1 2 3 4 5, এরকম আছে না? তো এই যে 1 প্রকাশিত হলো, একটা জিনিস জানতে পারলাম 1992 সাল, কিন্তু কত পৃষ্ঠায় এবং কত ধরনের ব্যাধি নিয়ে সেটা প্রকাশিত হয়েছিল তালিকা নিয়ে? তো 1 প্রকাশিত হয়েছিল, এটাই মজার বিষয়। এখানে আমি এইভাবেই সেট আপ করেছি প্রশ্নটি, যে মনে রাখবে DSM 1 ম্যানুয়ালটিতে 130 পৃষ্ঠায় 106 ধরনের ব্যাধি নিয়ে তালিকা প্রকাশিত হয়। বাকি অপশনগুলো একটু দেখে নাও। যে বি এর অপশন আছে 134 পৃষ্ঠায় 182 ধরনের ব্যাধি, এটা DSM 2। 494 পৃষ্ঠায় 265 ধরনের ব্যাধি DSM 3। 886 পৃষ্ঠায় 410 রকমের ব্যাধি DSM 4। তাহলে কতগুলো বিষয় আমরা এখান থেকে জানতে পারলাম? 5টি জানতে পারলাম। তাহলে এই জিনিসটা একটু তোমরা এখান থেকে খেয়াল করে নেবে। আর কি জানতে পারলাম? DSM 1 1952, আর পুরো নাম কি? DSM ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল। তাহলে কতগুলি বিষয় আমরা জানতে পারলাম। আমরা 21-এর প্রশ্ন দেখে নেব। 21-এর প্রশ্ন হচ্ছে DSM 5, একমাত্র DSM 4 1 2 3 4 যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে তার তুলনায় এখানে 5 কথাটা অন্য অর্থে ব্যবহার করেছে। খেয়াল করবে যে DSM 5 এ মানসিক বৈকল্যকে প্রধান কটি শ্রেণীতে বিভক্ত করা আছে? মানসিক যে বৈকল্যগুলোকে ভাগ করা হয়েছে, তো DSM 5 সম্ভবত 2013 সরি মিস্টেক, এটাই মনে হচ্ছে। তো ভুলে যাই মাঝে মধ্যে, মনে থাকে মাঝে মাঝে একটা জিনিস ভুলেও যাওয়া যায়। তো কি বললাম? হ্যাঁ, DSM 5 এর মানসিক বৈকল্যকে প্রধানত কটি শ্রেণীতে ভাগ করা যায়? 12, 15, 22, 24। তো সেটি হচ্ছে মনে রাখবে 22টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে বা ভাগ করা হয়েছে। আমরা লাস্ট প্রশ্নে চলে এসেছি। সিজোফ্রেনিয়া শব্দের অর্থ কি? সিজোফ্রেনিয়া মানসিক ভ্রান্তি, মনের বিভাজন, মানসিক বৈকল্য, ভ্রান্ত মনের গঠন। তো মনে রাখবে সিজোফ্রেনিয়া কথার অর্থ হচ্ছে মনের বিভাজন। সিজোফ্রেনিয়া মনের বিভাজন।
সামনে তোমাদের একেবারে শেষ মুহূর্তে মানে এক্সামের কাছাকাছি চলে এসেছো, প্রত্যেকেই ভালোভাবে এক্সাম দেবে, তোমাদের অনেকেই খুব ভালো প্রিপারেশন নিয়েছো। তোমাদের সার্বিক সাফল্য কামনা করি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটা কমেন্ট আর একটু লাইক করবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।